টিকা দিতে ঢাকায় হবে ৩০০ কেন্দ্র, ৪২,০০০ প্রশিক্ষিত কর্মী প্রস্তুত, করোনায় আরও ১৬ মৃত্যু। জঙ্গিবাদ দমনে সরকারের অর্জন বিশ্বজুড়ে স্বীকৃত, সংসদে রাষ্ট্রপতি, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা। রাজাকারদের নাম প্রকাশে চলতি অধিবেশনে আইনের সংশোধন, ১.৫ লাখ মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত, চলছে যাচাই বাছাই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। ঢাকায় ৩০০টি কেন্দ্র থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। এজন্য প্রস্তুত রয়েছেন ৪২,০০০ প্রশিক্ষিত কর্মী। রাজধানীতে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। চুক্তি অনুযায়ী ২৬ জানুয়ারির মধ্যে ভারত থেকে প্রথম ধাপের টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে করোনা মহামারী মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্যমন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম লট আসবে ২৬ জানুয়ারির মধ্যে। এর আগেই ভারত সরকারের উপহার হিসেবে দেয়া ভ্যাকসিন আসতে পারে বলেও জানান তিনি। ভারত সরকারও কিছু ভ্যাকসিন আমাদেরকে উপহার স্বরূপ দিবে, সেটারও আমরা আশা করছি যে কোনো সময় চলে আসবে। রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন, তার সাথে আমরা ভিডিও কনফারেন্স করেছি, আমরা সেনোফির সাথে করেছি, আমরা চায়নার সাথে করেছি, আমরা মডার্নার সাথে করেছি, আমরা ফাইজারের সাথে করেছি। অর্থাৎ যারা পটেনশিয়াল ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার, সকলের সাথে আমাদের আলোচনা হয়েছে। প্রতিটি সাংবাদিক করোনা টিকা পাবে। পর্যায়ক্রমে বয়স অনুযায়ী দেশের সকলেই ভ্যাকসিন পাবে বলে জানান মন্ত্রী। প্রতিটি সাংবাদিক পাবে, এবং সেটা ঢাকায় যারা আছেন তারা প্রথম ফেজেই পেয়ে যাবেন আশা করি। রাজধানীর সরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ৩০০ টিকাদান কেন্দ্র খোলা হবে। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা থাকবে। ৪২,০০০ লোক আমরা ট্রেন করছি যারা ভ্যাকসিন দিবে সারা বাংলাদেশে। আমরা স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করছি হাসপাতালে বা ডায়াগনস্টিক সেন্টার, সেখানেই টিকা দেওয়ার ব্যবস্থা। এখন ঢাকা শহরে যেগুলো করা হয়েছে ৩০০রও অধিক। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা আমরা দিতে পারবো। কাজেই সরকার যখন টিকা বিনামূল্যে দিচ্ছে, তাহলে তাদের সেবাটাও তো সরকার দিবে। বাংলাদেশ $৪ দিয়ে টিকা কিনেছে, আর পরিবহন খরচ পড়েছে $1, জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের চুক্তিতেই আছে, ভারত সরকার যে দামে কিনবে সে আমাদের দাম থেকে যদি কম হয় তাহলে আমাদেরকে সে কম দামে দিবে, আর আমাদের যে দামে চুক্তি হয়েছে তার থেকে বেশি হলে পরে আমরা বেশি দামটি দিব না। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। কোভিড-১৯-এ ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬ জন। এ নিয়ে মোট মৃত্যু ৭,৯২২। একদিনে করোনা শনাক্তের হার ৫.৪৯%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ৩১৮তম দিনে ১৯৯টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১২,৭০৭ জনের। শনাক্ত সংখ্যা ৬৯৭। এ নিয়ে মোট শনাক্ত ৫,২৮,৩২৯। নতুন ৭৩৬ জন সহ সুস্থ হয়েছেন ৪,৭৩,১৭৩। করোনায় এ পর্যন্ত মৃত্যু হার ১.৫০%। সুস্থতার হার ৮৯.৫৬ ও শনাক্ত হার ১৫.২২%। জঙ্গিবাদ দমনে সরকারের অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত বলেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশনে ভাষণে তিনি বলেন, বৈশ্বিক মহামারী মোকাবেলা এবং অর্থনীতিকে সচল রাখতে প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং ২১টি প্রণোদনা প্যাকেজ সাফল্য দেখাচ্ছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন, প্রথমত শীতকালীন অধিবেশন, আবার বছরের প্রথম অধিবেশনও। এতে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। মাননীয় সদস্যবৃন্দ,
এর আগে সংসদ বসেছিল 2020 সালের 8ই নভেম্বর। দুই অধিবেশনের মধ্যবর্তী সময়ে 8 জন সংসদ সদস্য সহ বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক এবং সারা দেশে অনেক মানুষ প্রাণঘাতী করোনায় মারা গেছেন। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গৃহীত হয়। সমবেদনা জানানো হয় শোক সংতপ্ত পরিবারগুলোর প্রতি। সংসদে আসেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ। সংবিধানের 73 অনুচ্ছেদ ও প্রথা অনুযায়ী ইংরেজি নববর্ষের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। ভাষণ প্রদানের এই সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়া আমি পরম করুণাময় আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। ভাষণ জুড়ে প্রাধান্য পেয়েছে মহামারী করোনা প্রসঙ্গ। এই সংকট সফলভাবে মোকাবেলা করায় সরকারের প্রশংসা করেন রাষ্ট্রপতি। সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক পুনরুদ্ধার সম্বলিত 1,21,353 কোটি টাকার 21টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। বিনামূল্যে খাদ্য সামগ্রীর বিতরণ, 10 টাকা কেজি দরে চাল বিক্রয় এবং নগদ অর্থ বিতরণ ইত্যাদি সরকারি কর্মসূচির কারণে দেশে একটি মানুষও করোনাকালে না খেয়ে থাকেনি। করোনা সংক্রমণের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থেকেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রবৃদ্ধির ধারা 8.15 ধরে রাখা গেছে। মাথাপিছু আয় পৌঁছেছে $2,064। বেড়েছে রাজস্ব আহরণ, রেমিটেন্স প্রবাহ ও রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সরকারের নীতির প্রশংসা করেন রাষ্ট্রপতি। সংকট মোকাবেলায় গৃহীত পদক্ষেপ সমূহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। আহ্বান জানান সামনের দিনগুলোতে সবার সম্মিলিত প্রচেষ্টায় অগ্রযাত্রার এই ধারাকে আরও এগিয়ে নিতে। কোভিড-19 পরিস্থিতিতেও বিসিকের রপ্তানি আয় মোট জাতীয় রপ্তানি আয়ের 13% অর্জিত হয়েছে। করোনা সংক্রমণের বাস্তবতায় এই অধিবেশন হবে সংক্ষিপ্ত। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। রাজাকারের তালিকা হালনাগাদ করতে সংসদের চলতি অধিবেশনে সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। 26 মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশে আবারও আশাবাদ প্রকাশ করেছেন মন্ত্রী। মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ উদ্বোধন করে তিনি কথা বলেন। তৌহিদুর রহমানের রিপোর্ট। 2002 সাল পর্যন্ত আইন না মেনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সুপারিশ ছাড়া যারা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়েছেন বেশ কিছুদিন ধরে তাদের তালিকা যাচাই বাছাই করছে সরকার। সচিবালয় সংলগ্ন পরিবহন পুলের সামনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় মুক্তিযুদ্ধ মন্ত্রী বিষয়টি তুলে ধরেন। বলেন, এ পর্যন্ত 1,40,000 মুক্তিযোদ্ধার নামের তালিকা করা হয়েছে। এর বাইরে 15,000-এর মতো শহীদ বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানান তিনি। নিয়মিতকরণের জন্য যাচাইয়ের প্রক্রিয়া আগামী 30 তারিখে হবে। তারপরে আমরা আশা করছি 1,70,000-এর মধ্যেই হয়তো এটা সীমিত থাকবে। কোনো অবস্থায় হয়তো 1,75,000-এর উপরে এই সাধারণ মুক্তিযোদ্ধা যাবে না। সবকিছু মিলিয়ে আমরা আশা করছি যে 2 লক্ষের নিচেই সেটা থাকবে। এদিকে রাজাকারের তালিকা প্রকাশে আইন পাশ করা হবে বলে জানান মোজাম্মেল হক। ফর্মালিটিসগুলো অর্থাৎ নিয়ম মেনে আইনটা এই পার্লামেন্টে হবে কিনা এই মুহূর্তে বলতে পারছি না। সেই আইনটা পাশ হয়ে যাওয়ার পরেই দ্রুত সময়ের মধ্যেই সে তালিকা প্রণয়নের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সংসদের চলতি শীতকালীন অধিবেশনে আইনটি তোলার কথা জানান তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা 3 মাসের মধ্যে জমা দিতে হাইকোর্টের নির্দেশ। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্ম নির্ভর কন্টেন্ট প্রকাশ ও পরিবেশনের উপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ের নীতিমালা খসড়া 3 মাসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিটিআরসি ও সিআইডির পৃথক প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ওটিটি নির্ভর বিদেশি ওয়েব প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে নেটফ্লিক্স, হইচই, আমাজন ও জি5। আর দেশি প্ল্যাটফর্মগুলোর মধ্যে হচ্ছে বঙ্গ, বিন্স, বাংলাফ্লেক্স ও বায়োস্কোপ। এ ধরনের প্ল্যাটফর্মে অনৈতিক ও আপত্তিকর কন্টেন্ট আছে উল্লেখ করে গেল বছর 12ই জুলাই রিট আবেদন করেন একজন আইনজীবী।
ওইসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ ও তদারকিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়া হয় রিটে। পরে রুল সহ 15 জুলাই ওটিটি নির্ভর বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম থেকে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কন্টেন্ট সরাতে 7 দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি ও পুলিশ প্রতিবেদন দেয় হাইকোর্টে। পুলিশ প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট কোনো আইন বা রেগুলেশন নেই। পুলিশ যে রিপোর্টটা দিয়েছে তাতে একটা সুপারিশ করেছেন ওনারা সুপারিশে বলেছে যে অশ্লীল এবং কন্টেন্ট যেগুলো তৈরি হয় বা আমাদের চলচ্চিত্র সেটার জন্য একটা নীতি নির্ধারণ বডি আছে যেটা নিয়ন্ত্রণ করেন, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের জন্য কোনো বডি না থাকায় এটা নিয়ন্ত্রণ করা পুলিশের জন্য সম্ভব না। বিটিআরসির প্রতিবেদনে বলা হয়, এসব ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে বিটিআরসির কোনো চুক্তি নেই। আর আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মগুলো বিটিআরসির লাইসেন্সপ্রাপ্ত নয়। বিটিআরসি কোনো রাজস্ব সংগ্রহ করে না। শুনানিতে বিটিআরসির আইনজীবী আরও জানান, ওটিটি প্ল্যাটফর্ম তদারকি ও নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির জন্য তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। কমপ্লেক্স বিটিআরসি বলেছে যে বেসিক্যালি নেটফ্লিক্সের সাথে বিটিআরসির কোনো রকম কোনো কন্ট্রাক্ট হয়নি এবং ওভার দ্য টপ যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, দেশি বিদেশি প্ল্যাটফর্ম যারা বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে থাকে, তো তাদের যে কন্ট্রোল করার জন্য স্পেসিফিক কোনো নীতিমালা এখন পর্যন্ত নাই। প্রচলিত আইন আছে সেগুলো সবগুলো খতিয়ে দেখে গভর্নমেন্টকে আমরা সাজেশন দিয়েছি যে একটা নীতিমালা করা দরকার। এই নীতিমালার খসড়া 3 মাসের মধ্যে দাখিল করতে তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আদালত। বিটিআরসির চেয়ারম্যান এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর যারা এই কমিটির মধ্যে আছেন তাদেরকে আগামী 3 মাসের মধ্যে এই রেগুলেশনের একটা নীতিমালা তথ্য মন্ত্রণালয় এবং যে কমিটি করা হয়েছে এই নীতিমালাটা কোর্টের কাছে সাবমিট করতে বলা হয়েছে। অতিরিক্ত তথ্য সচিবের নেতৃত্বে 5 সদস্যের কমিটি এই বিষয়ে অনেকটাই অগ্রগতি অর্জন করেছে বলেও আদালতকে জানানো হয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। পৌর নির্বাচনকে ঘিরে একজন কাউন্সিলরের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। অনলাইনে অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ বিষয়ক অনুষ্ঠানে যুক্ত হয়ে কথা বলেন তিনি। পৌরসভা নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের সংঘর্ষ এবং একজন বিএনপির কাউন্সিলর নিহতের ঘটনা আমরা মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা অবশ্যই প্রত্যাশিত নয়। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই, এই শাস্তিযোগ্য অপরাধ বিচারের আওতায় আনা হবে এবং রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধীদের ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে আল কায়দা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য দুঃখজনক বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় ব্রিফিংয়ে পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশের পৌর নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। গেল পৌর নির্বাচনের চেয়ে বিএনপি এবারে ভালো করেছে মন্তব্য করে তথ্যমন্ত্রী দলটির মহাসচিবকে সরকারের সমালোচনা না করে নিজ দলের দুর্বলতা কাটানোর পরামর্শ দেন। দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আমদানি করা গাড়ি ও যন্ত্রাংশ দ্রুত সময়ে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে আকিজ মোটরস অনলাইন প্ল্যাটফর্ম ইভ্যালির মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। রাজধানীর একটি হোটেলে চুক্তি সই অনুষ্ঠানে আকিজ মোটরসের প্রধান নির্বাহী শেখ আমিন উদ্দিন, জিএম ইফতেখার হোসেন, ইভ্যালির কো ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান শামিমা নাসরিন, সিইও মোহাম্মদ রাসেল সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। টিকা দিতে ঢাকায় হবে 300 কেন্দ্র, 42,000 প্রশিক্ষিত কর্মী প্রস্তুত, করোনায় আরও 16 মৃত্যু। জঙ্গিবাদ দমনে সরকারের অর্জন বিশ্বজুড়ে স্বীকৃত, সংসদের রাষ্ট্রপতি। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা। রাজাকারদের নাম প্রকাশে চলতি অধিবেশনে আইনের সংশোধন, 1.5 লাখ মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত, চলছে যাচাই বাছাই।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।